নমস্কার ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আজকে আমরা পড়ব মাত্রা সম্পর্কে, একদম ডিটেলস অ্যানালিসিস করব। তোমরা এই ভিডিওটা দেখলেই কোনো রাশির মাত্রা কিভাবে নির্ণয় করবে সেটাও করতে পারবে, এবং আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, এই সমস্ত জায়গায় কেমন কোশ্চেন আসে তাও আমি কয়েকটা এখানে করে দেখাবো তোমাদের। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। এর আগের দিন আমরা পড়েছিলাম মৌলিক রাশি এবং লব্ধ রাশি সম্পর্কে। আমরা জেনেছি মৌলিক রাশি কি, যে রাশিগুলি অন্যের ওপর নির্ভর করে না, যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। এই তিনটে প্রথমত ছিল মৌলিক রাশি। পরে আমরা দেখেছি যখন এসআই তৈরি হয়ে গেছে তখন মৌলিক রাশির সংখ্যা বেড়ে হয়েছে 7টা, এবং লব্ধ রাশিরা কি হতো, এদের ওপর লব্ধ রাশিরা নির্ভর করে। তো আমি তোমাদের বলেছিলাম মৌলিক রাশি সংখ্যায় 7টা হলেও লব্ধ রাশি কিন্তু সংখ্যায় অসংখ্য হতে পারে। লব্ধ রাশিগুলিকে আমরা বানাতাম কিভাবে, মৌলিক রাশিগুলির কম্বিনেশনে লব্ধ রাশিগুলি তৈরি হতো। তো এখানে দেখো আমি দেখাবো, আমরা সেখানে আগের ক্লাসে শিখেছিলাম যে প্রত্যেকটা রাশির যখন আমরা সংজ্ঞা বানাই তখন এরকম একটি মেন ফর্মুলা থাকে, একটা মাদার ফর্মুলা থাকে, যে ফর্মুলা থেকে সেই রাশির মাত্রা একক আমরা জানতে পারি। তো মাত্রা বোঝার আগেই আমরা দেখব যে এই যে লব্ধ রাশিটি এখানে আমি লিখেছি ত্বরণ। ত্বরণ মানে কি জানি আমরা, বেগ পরিবর্তনের হার বা বেগ পরিবর্তন বাই সময়। আমরা যদি ধরি যে ইউ প্রাথমিক বেগের কোনো বস্তু টি সময় ধরে চললো এ ত্বরণ নিয়ে, এবং তার অন্তিম বেগ হলো ভি, সেক্ষেত্রে এ সমান হয় কি ভি মাইনাস ইউ বাই টি। ক্লাস 9-এ তোমরা পড়েছো, এখানেও তোমরা মেকানিক্সে পড়বে, চিন্তা নেই। সেখানে যদি কোনো অসুবিধা থাকে এখানে তোমরা আরেকবার শিখে যাবে। তো দেখো, যদি এই ত্বরণের আমরা সিজিএস একক বের করি তো ওপরে কি রয়েছে, ওপরে রয়েছে বেগ। সিজিএসে বেগের একক কি হয়, সিজিএসে বেগের একক হয় সেন্টিমিটার পার সেকেন্ড। নিচে আছে সময়, সময়ের একক হয় সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি হলো, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমরা এসআই একক করি বেগ, তার এসআই একক কি, মিটার পার সেকেন্ড। নিচে আছে সময়, তার এসআই একক কি, তার এসআই একক হচ্ছে সেকেন্ড। তাহলে ত্বরণের এসআই একক হলো কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমরা দেখো এখানে ত্বরণের এই যে একক, সিজিএস একক সেমি পার সেকেন্ড স্কোয়ার এবং এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এদেরকে দেখলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এরা মৌলিক রাশি নিয়ে তৈরি। এখানে এটা কোন কোন মৌলিক রাশি নিয়ে তৈরি, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার এবং সময়ের একক সেকেন্ড। এটা কোন কোন মৌলিক রাশি বা মৌলিক একক নিয়ে তৈরি, দৈর্ঘ্যের একক মিটার এবং সময়ের একক সেকেন্ড দিয়ে। অর্থাৎ এই ধরনের লব্ধ রাশিগুলিকে যদি আমরা দেখি আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি যে কোন কোন মৌলিক রাশির সাহায্যে এই লব্ধ রাশিগুলি তৈরি। এবার দেখো একটা জটিলতা তৈরি হবে যখন আমরা বলের একক বের করব। বলের একক কোন ফর্মুলা থেকে আমরা বের করি, বলের একক হচ্ছে F = ma। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সেখান থেকে আমরা বের করি। তোমরা জানো M মানে হচ্ছে ফোর্স, M মানে মাস, A মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, ত্বরণ। তো এর সিজিএস একক কি হবে, বলের যদি আমরা সিজিএস একক বের করি, M তার একক কি হবে, তার একক হবে, সিজিএস এ করছি এটা, M তার একক কি হবে, তার একক হবে গ্রাম, ইন্টু ত্বরণ। এর ঠিক আগের স্লাইডে হয়েছে, ত্বরণের সিজিএস একক কি, সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক হলো গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। একইভাবে যদি আমরা এসআই একক বের করি বলের বা ফোর্সের, এম এর একক হচ্ছে কি কিলোগ্রাম, ইন্টু ত্বরণের একক ঠিক আগের স্লাইডে হয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো এই বলের একক সিজিএস এবং এসআই পদ্ধতিতে খুব ব্যবহার হয়, এত ব্যবহার হয় যে এত বড় বড় একক না লিখে এর একটা শর্টকাট নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, ধরো গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, এর ডাক নাম দেওয়া হয়েছে ডাইন। আবার কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই এ বলের একক, তার একটা শর্টকাট নাম বা ডাক নাম দেওয়া হয়েছে কি নিউটন। এটা সায়েন্টিস্ট আইজ্যাক নিউটনের নাম অনুসারে বলে ক্যাপিটাল এন দেওয়া হয়েছে। মানে তুমি ভেবে দেখো তোমাদের কোনো ধরো বন্ধু বা বান্ধবীর খুব বড় নাম, আমি এই এক্সাম্পলটা খুব দিই স্টুডেন্টদের। ধরো একটি মেয়ের নাম হলো প্রজ্ঞা পারমিতা, টু লং নামটা,
এই নামে তাকে ডাকা অসম্ভব, তাকে তার ঠাকুমা ডাকে ধরো একটা ডাক নামে, ডাক নাম দিয়েছে খুকু, তাহলে খুকুও যে, প্রজ্ঞা পারমিতাও সে। এই কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এত বড় এটাই ইউনিটটা হয়েছে যে এটা আমরা সবসময় বলের একক হিসেবে এসআই এ লিখতে গেলে সেটা খুব অসুবিধাজনক হতো, ফলে এরই শর্টকাট নাম দেওয়া হচ্ছে নিউটন। কেউ নিউটনও লিখতে পারে বলের একক, কেউ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ারও লিখতে পারে, সেটাও কারেক্ট। এখন সমস্যা হলো যখন বলের একক আমরা এইভাবে লিখছি, বলের একককে যখন আমরা লিখছি নিউটন, আমাদের মনে হতে পারে যে প্রাথমিক একক। কেন? কারণ এখানে দৈর্ঘ্য, ভর, সময় তার এককগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু দেখতে পেয়েছিলাম যে কিলোগ্রাম মিটার সেকেন্ড, কিন্তু এখানে যখন বলের একককে আমরা এরকম না লিখে বলের একককে আমরা এসআই এ লিখছি নিউটন, তখন আমাদের মনে কোশ্চেন আসছে এটা কি প্রাথমিক একক নাকি এটা লব্ধ একক, এবং এটা যদি লব্ধ একক হয় এটা কোন কোন প্রাথমিক এককের উপর নির্ভরশীল, বুঝতে পারছি তোমাদের? তাহলে যখন আমরা এইরকম নিউটন বা ডাইন এরকম কোনো লব্ধ একক আমরা লিখছি, তখন লব্ধ একক দেখে বোঝা যাচ্ছে না যে ওরা কোন প্রাথমিক একক নিয়ে তৈরি। ফলে আমরা বোঝানোর জন্যে যে এই বল রাশিটা কোন কোন প্রাথমিক এককের উপর নির্ভর করে একরকম লেখার স্টাইল এনেছি, যেখানে কি করা হয়, যেখানে দৈর্ঘ্যের একককে লেখা হয় এল দিয়ে, ভরের একককে আমরা লিখি এম দিয়ে, আর সময়ের একককে লিখি টি দিয়ে। এবার এদের ওপরে এই লব্ধ এককটা কিভাবে নির্ভরশীল, যখন এল এম টি দিয়ে আমরা লিখি তখন তাকেই বলে মাত্রা। অর্থাৎ মাত্রা বা ডাইমেনশন হলো কোনো লব্ধ রাশির ভিতরে কোন কোন মৌলিক রাশি আছে এবং কি মাত্রায় আছে, কোন ঘাতে আছে, সেটা বোঝানোর একটা কায়দা। আশা করি মাত্রার কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। দেখো এসআই পদ্ধতিতে বলের একক নিউটন দেখে আমরা বুঝতে পারছি না যে এটা কোন কোন প্রাথমিক একক দিয়ে তৈরি, কিন্তু যদি আমরা বলের মাত্রা লিখি তাহলে মাত্রা কি হলো, এম, তার মাত্রা হতো ক্যাপিটাল এম, ত্বরণ তার মাত্রা হতো এল, টি টু দি পাওয়ার -2। তাহলে বলের মাত্রা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে বল একটা লব্ধ রাশি এবং তা ভরের একক, দৈর্ঘ্যের একক এবং সময়ের এককের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এই জন্যে হচ্ছে মাত্রার আইডিয়াটা এসেছে, কোনো লব্ধ রাশিতে মৌলিক রাশি কিভাবে আছে তা বোঝানোর জন্যে। এবার মৌলিক রাশি যেহেতু 7টা, তো মাত্রাও প্রাথমিকভাবে হয় এই 7টা মাত্রা হয়। ভরের মাত্রা এম, দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের মাত্রা টি, তাপমাত্রার একক ক্যাপিটাল কে, ক্যাপিটাল থিটা দুটোই লেখা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা, তার মাত্রা লেখা হয় আই, অনেক অনেক জায়গাতে ক্যাপিটালেও লেখে। দীপন প্রাবল্যের মাত্রা যে, পদার্থের পরিমাণের মাত্রা হচ্ছে এম। এই দুটো সাধারণত ফিজিক্সে খুব একটা ইউজ হয় না, তোমরা এম থেকে একদম আই পর্যন্ত মাত্রাগুলোর ইউজ তোমরা দেখতে পাবে। তাহলে মাত্রা কি, কোনো লব্ধ রাশিতে প্রাথমিক রাশি কিভাবে রয়েছে তা দেখানোর একটা পদ্ধতি, বইয়ে এইভাবে সংজ্ঞা লেখা হয়। এবার মাত্রায় আরেকটা যেটা করা হয়, মাত্রাকে কিন্তু একই লাইনে লেখা হয়। যেমন এখানে বেগের মাত্রা দেখো এল বাই টি, এরকম করে আমরা লিখি না, এল টি টু দি পাওয়ার -1 লিখি। আবার মাত্রা বোঝানোর জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি। ধরো বেগ, তাকে লিখি ভি, ভি যখন থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো তখন সেটা কিন্তু বেগের মাত্রাকে বোঝাবে। যেমন এখানে দেখো বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, দেখে আমরা বুঝতে পারছি বেগ এই লব্ধ রাশিটা দৈর্ঘ্য এবং সময়ের উপর নির্ভর করে। ত্বরণ তার মাত্রা এল টি টু দি পাওয়ার -2, অর্থাৎ আমরা বুঝতে পারছি ত্বরণ এই লব্ধ রাশিটা দৈর্ঘ্য এবং সময়ের উপর নির্ভরশীল। বল তার মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, অর্থাৎ বলের এই লব্ধ রাশিটা ভর, দৈর্ঘ্য এবং সময় এই তিনটি মৌলিক রাশির ওপর নির্ভরশীল। আর এইভাবে যখন মাত্রা আমরা লিখবো মাঝখানে কোনো কমা বা ডট আমরা কিন্তু ব্যবহার করি না। এবার চলো আমরা মেন যে আমাদের মাদার ফর্মুলাগুলো ছিল, যেটা আমি আগের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, সেখান থেকে খুব দ্রুত আমরা কয়েকটা একক মাত্রা কেমনভাবে আমরা নির্ণয় করছি সেটা তোমরা দেখো। তোমরা কিন্তু ভুলেও কোনো রাশির মাত্রা মুখস্থ করবে না, তোমরা মুখস্থ করবে যে ক্ষেত্রফল কাকে বলে, অর্থাৎ ক্ষেত্রফলের এই ধরনের ফর্মুলাগুলো হয়, মাদার ফর্মুলাগুলো। বইয়ে একটা চার্ট পাবে বা আমি যে ফর্মুলার খাতা বলেছি সেখানে এগুলো লিখে নেবে। যেমন সিজিএস, ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি, ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ধরো দৈর্ঘ্য হলো 3 মিটার, প্রস্থ হলো 2 মিটার, তাহলে ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য 3 মিটার ইন্টু প্রস্থ 2 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হয় 6 মিটার স্কোয়ার। মিটার মিটার গুণ হয় মিটার স্কোয়ার হয়ে যায় ক্ষেত্রফলে। তাহলে সিজিএস একক কি হবে, সিজিএস একক হবে সেমি ইন্টু সেমি, তাহলে সিজিএস একক হয়ে যাবে সেমি স্কোয়ার। এসআই একক কি হবে, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, তাহলে মিটার ইন্টু মিটার, এসআই একক কি হয়ে যাবে মিটার স্কোয়ার। মাত্রা কি হবে,
ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কোয়ার, দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে এল ইন্টু এল মাত্রা হয়ে যাবে কি এল স্কোয়ার। ঠিক আছে, চলো দেখি নেক্সট স্লাইডে আমাদের কি আছে। নেক্সট স্লাইডে আমরা দেখি, নেক্সট স্লাইডে রয়েছে আমাদের আয়তন। আয়তন কাকে বলে তোমরা ভাবো, ক্লাস 9-10-এ তোমরা যে পরিমিতির অঙ্ক করেছিলে, একটা ট্যাঙ্কে কত জল থাকে, কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তন মানে মানে তিনটে দৈর্ঘ্যের গুণ আয়তন মানে। সিজিএস একক কি হবে, তিনটে দৈর্ঘ্যের গুণ। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হয়, সেমি, তাহলে তিনটে সেমির গুণ, তাহলে সিজিএস এ দৈর্ঘ্যের একক হবে সেমির কিউব। এসআই, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাহলে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তাহলে কি হয়ে যাবে, এসআই এ দৈর্ঘ্যের আয়তনের একক হচ্ছে মিটার কিউব। মাত্রা, আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্যের কিউব, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাহলে আয়তনের মাত্রা কি হয়ে যাবে, এল ইন্টু এল ইন্টু এল মানে হচ্ছে ক্যাপিটাল এল এর কিউব। এবার চলো যাই আমরা নেক্সট স্লাইডে, সেখানে দেখি কি আছে। এখানে আছে ঘনত্ব। এই ঘনত্ব কিন্তু 11-এ প্রচুর ইম্পর্টেন্ট। তোমরা 9-10-এ হয়তো অতটা ভালো করে পড়ুনি, কিন্তু ডি ইকুয়ালস টু হচ্ছে এম বাই ভি, যেখানে ডি হচ্ছে ঘনত্ব, এম হচ্ছে বস্তুর ভর, আর ভি হচ্ছে বস্তুর আয়তন। তাহলে সিজিএস একক কি হবে, এম মানে ভর, সিজিএস পদ্ধতিতে তার একক কি গ্রাম, ভি মানে আয়তন, সিজিএস এ তার একক কি ঠিক আগের স্লাইডে হয়েছে সেমি কিউব। তাহলে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি গ্রাম পার সেমি কিউব। এসআই পদ্ধতিতে একইভাবে ভর, তার এসআই একক কি কিলোগ্রাম, তাহলে এটা হয়ে গেল কিলোগ্রাম। আয়তনের একক কি মিটার কিউব, তাহলে পার মিটার কিউব, যেহেতু মিটার কিউব নিচে আছে, তাহলে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হলো কিলোগ্রাম পার মিটার কিউব। মাত্রা কি হবে, ডি সমান এম বাই ভি, তাহলে ডি এর মাত্রা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এম এর মাত্রা। কিভাবে লিখছি দেখবে, থার্ড ব্র্যাকেট দিচ্ছি কিন্তু আমি, তাহলে ডি এর মাত্রা মানে এম এর মাত্রা বাই ভি এর মাত্রা। এম মানে কি ভর, তার মাত্রা হলো এম, ভি মানে আয়তন, আগের স্লাইডে হয়েছে, আয়তনের মাত্রা হচ্ছে কি এল কিউব, তাহলে কি হলো এম এল টু দি পাওয়ার -3। এইভাবে আমরা মাত্রা নির্ণয় করি। মাত্রা কিন্তু তোমরা মুখস্থ করবে না, মাত্রা কিভাবে বের করে সেটা শিখবে। এবার যাই আমরা নেক্সট স্লাইড। এখানে আছে বেগ। বেগ কাকে বলে, সরণ বাই সময় তাকে বলে বেগ। তাহলে তার সিজিএস একক কি হবে, সরণের সিজিএস একক কি সেমি, সময় তার একক কি সেকেন্ড, তাহলে সিজিএস একক কি হয়ে গেল সেমি পার সেকেন্ড। একইভাবে এসআই, এসআই এ সরণ বা দৈর্ঘ্য তার একক কি মিটার, নিচে সময় তার একক কি সেকেন্ড, তাহলে এসআই পদ্ধতিতে বেগের একক হলো কি মিটার পার সেকেন্ড। মাত্রা কি হবে, বেগের মাত্রা সমান হবে সরণের মাত্রা বাই সময়ের মাত্রা। সরণের মাত্রা কি এল, সময়ের মাত্রা কি টি, তাহলে বেগের মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -1। চলো এবার যাই আমরা নেক্সট। নেক্সট হচ্ছে ত্বরণ। ত্বরণটা আমি একদম প্রথমেই তোমাদের বলেছিলাম। তাহলে ত্বরণ হচ্ছে কি বেগ পরিবর্তনের হার। তাহলে সিজিএস একক কি হবে, সিজিএস এ বেগের একক কি হয় সেন্টিমিটার পার সেকেন্ড, সময়ের একক হয় সেকেন্ড, তাহলে হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। একে এরকমও লিখি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড টু দি পাওয়ার -2। এসআই একক কি হবে, বেগের একক কি হবে মিটার পার সেকেন্ড, তাকে আরেকটা সেকেন্ড দিয়ে ভাগ, বেগের একক হলো মিটার পার সেকেন্ড, আরেকটা সেকেন্ড দিয়ে ভাগ, তাহলে ওগুলো হয়ে গেল মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। মাত্রা কি হবে, ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা মানে হচ্ছে বেগ পরিবর্তনের হার ভি মাইনাস ইউ, তার মাত্রা বাই টি এর মাত্রা, এগুলো থার্ড ব্র্যাকেট দিচ্ছি আমরা। বেগের মাত্রা আগের স্লাইডে হয়েছে এল টি টু দি পাওয়ার -1, নিচে সময় তার মাত্রা আরেকটা টি, তাহলে ত্বরণের মাত্রা কি হলো এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এইভাবে মাত্রাগুলো আমরা খুব কুইক ক্যালকুলেশন করি। দেখো এই ফর্মুলাটা কিন্তু তোমাকে জানতে হচ্ছে, জানলে এইগুলো সবই কিন্তু তুমি ক্যালকুলেশন করতে পারছো। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে বল, যেটা একদম আজকের ক্লাসের প্রথমে দেখিয়েছি, নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে এটা আসছে। সিজিএস একক কি হবে, সিজিএস একক বড় হয়, ভরের একক কি হয়, ভরের একক হয় গ্রাম, ত্বরণের একক হয় সেমি পার সেকেন্ড স্কোয়ার, বা একে আমরা সংক্ষেপে কি লিখি ডাইন। এসআই একক কি হয় বলের, ভরের একক হয় কিলোগ্রাম, ত্বরণের একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে সংক্ষেপে আমরা কি লিখি, সংক্ষেপে লিখি আমরা নিউটন। মাত্রা কি হবে, এফ মানে বল, তার মাত্রা থার্ড ব্র্যাকেট দিলাম ইকুয়ালস টু কি হয় এম এর মাত্রা ইন্টু ত্বরণের তার মাত্রা। এখন এম এর মাত্রা কি হয় ক্যাপিটাল এম, ত্বরণের মাত্রা কি হয় এল টি টু দি পাওয়ার -2,
তাহলে বলের মাত্রা কি হলো ml (10⁻²). এটা মনে রাখবে, কিন্তু সিজিএস একক বলের কিন্তু আমরা এখন থেকে ডাইন লিখবো, এত বড় নামটা আমরা লিখবো না। আর এসআই একক বলের মনে রাখবে কিন্তু এখন থেকে আমরা নিউটন লিখবো। চলো যাই আমরা নেক্সট স্লাইডে। চাপ, চাপ কাকে বলে? চাপের বের করার ফর্মুলা হলো এটা, P হচ্ছে F/A, প্রেসার ফোর্স বাই এরিয়া। তো সিজিএস একক কি হবে? সিজিএস এ বলের একক কি লিখেছিলাম আগের স্লাইডে? ডাইন। নিচে আছে ক্ষেত্রফল, তার একক কি হয়? সেমি স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। এসআই একক কি হবে? বলের এসআই একক কি হয়? আগের স্লাইডে হয়েছে নিউটন। ক্ষেত্রফলের একক কি হয়? মিটার স্কোয়ার। তাহলে বলের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, বা এর আরেকটা সংক্ষিপ্ত নাম দেওয়া হয়েছে, তোমরা ক্লাস 10-এ ইউজ করেছো, সেটা হচ্ছে পাস্কাল, লেখা হয় পিএ। ঠিক আছে, এটাকে বলা হয় পাস্কাল। ঠিক আছে, বলের এসআই এককের এটা সংক্ষিপ্ত নাম। ডাইমেনশন কি হবে? মাত্রা। ওপরে আছে বল, বলের মাত্রা আগের স্লাইডে হয়েছে ml (10⁻²) বাই নিচে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের মাত্রা কি? l এর স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে আমাদের চাপের মাত্রা কি বেরোচ্ছে? ml (1) (t⁻²). দেখো 2 ইজি। একটু যদি তোমরা প্র্যাকটিস করো খাতা পেন নিয়ে এবং এই ফর্মুলাটা জানো, খুব সহজেই কিন্তু মাত্রা তোমরা নির্ণয় করতে পারবে। এবার যাই নেক্সট স্লাইডে। কার্য বা শক্তি, ক্লাস 9-এ পড়েছো। কার্য কাকে বলে? কোনো বস্তুর ওপরে বল প্রয়োগ করলে বস্তু কিছুটা সরে গেল, এফ বল প্রয়োগ করলে কতটা সরণ হলো? এস সরণ হলো। তাহলে কার্য কি লিখি? W = Fs। সিজিএস একক কি হবে? এফ ফোর্স, তার সিজিএস একক কি? সিজিএস একক ডাইন। এস কিছুটা সরণ মানে দৈর্ঘ্য, তার একক কি? সেমি। তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে ডাইন সেমি। এসআই পদ্ধতিতে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। এস সরণ, তার একক কি? মিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে ডাইন সেমি, বা একে সংক্ষেপে আমরা বলি আর্ক। এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে নিউটন মিটার। নিউটন মিটারের আবার সংক্ষিপ্ত নাম হচ্ছে জুল। ঠিক আছে, মনে রাখবে কিন্তু কার্যের সিজিএস একক আর্ক, এসআই একক হচ্ছে জুল। আবার এগুলোও লেখা যায়, ডাইন সেমি বা নিউটন মিটারও লেখা যায়। যদি মাত্রা লিখি তাহলে ডব্লুর মাত্রা কি হবে? এফ এর মাত্রা ইন্টু কি? এস এর মাত্রা। এখন এফ এর মাত্রা কি? ml (t⁻²). কোথা থেকে এলো? নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে এলো। এস এর মাত্রা কি? এল। তাহলে হয়ে গেল কি? ml² (t⁻²). এটা হলো কার্যের মাত্রা। ঠিক আছে, দেখে নিলে কার্যের মাত্রা কি হলো। এরপর যাই নেক্সট স্লাইডে। ক্ষমতা। ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলে, ক্লাস 9-এ পড়েছো, 11-এ আরেকবার হবে। এর যদি সিজিএস একক বের করি W/T, ডব্লুর সিজিএস একক কি? আর্ক, আগের স্লাইডে হয়েছে। সময়ের একক সেকেন্ড, তাহলে একক কি হবে? আর্ক পার সেকেন্ড। এসআই একক কি হবে? কার্যের এসআই একক কি? কার্যের এসআই একক জুল। নিচে সময়, তার একক কি? সেকেন্ড। তাহলে কার্যের এসআই একক কি হবে? জুল পার সেকেন্ড। ঠিক আছে, বা জুল পার সেকেন্ডের আরেকটা নাম দিয়েছি আমরা, সেটা হচ্ছে ওয়াট। ঠিক আছে, জুল পার সেকেন্ড অর ওয়াট। ডাইমেনশন কি হবে? ডাইমেনশন দেখো, কার্যের ডাইমেনশন কি হলো? ml² (t⁻²). জাস্ট আগে স্লাইডে করেছি, তাকে সময়ের মাত্রা দিয়ে ভাগ, সময়ের মাত্রা হলো টি। তাহলে কি হয়ে গেল? ml² (t⁻³ (3)). ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু একক এবং মাত্রাগুলো খুব সহজে বের করতে পারি, মেন যে মাদার ফর্মুলাটা সেটা যদি আমরা জানি। এবার হচ্ছে দেখো কি ধরনের কোশ্চেন আছে। এই কোশ্চেনটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 2014 সালে। বলেছে নিচে দেওয়া ভৌত রাশির জোড়গুলির মধ্যে কোন জোড়াটির ভৌত রাশিদ্বয়ের মাত্রা পৃথক? প্রত্যেকটা অপশানে দুটো করে রাশির কথা বলা আছে। কার মাত্রা হচ্ছে আলাদা, মানে এই দুজনের কি আলাদা? এদের আলাদা, এদের আলাদা, নাকি এদের আলাদা? দেখো, আমি যে প্রসেসের আগে মাত্রা বের করলাম, আমি বললাম মাত্রা মুখস্থ করতে নেই, মাত্রা বের করতে হয়। সেই প্রসেসে যদি এটা তোমরা বের করতে চাও তো ভাই এটা বের করতে আধ ঘন্টা টাইম লেগে যাবে। তো এগুলো এরকম করে বের করে না। এখানে যদি জয়েন্টে এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার দাও, এরকম 8টা রাশির মাত্রা কিন্তু বের করে না। তার পরিবর্তে দেখবে জয়েন্টের যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো হয়, বিভিন্ন যে কোচিং সেন্টার আছে, আমরা সবাই নাম জানি, নাম বলতে কিছু অসুবিধা নেই। অ্যালিন আছে, পাথফাইন্ডার আছে, ফিটজি আছে, আকাশ আছে। তো সেখানে তাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো যদি দেখো, একটা চার্ট সেখানে পাবে। সেখানে কিসের চার্ট পাবে?
অনেক ভৌত রাশির একই মাত্রা হয়, যেমন এখানে দেখতে পাচ্ছ। তো কাদের কাদের একই মাত্রা তার একটা চার্ট থাকে, এবং আমাদেরও আমরা যে পাঠ্য বইগুলো পড়ি তাতেও কভার করে এগুলো। এরকম একটা চার্ট থাকে যে T⁻⁻1, T⁻⁻1 কাদের মাত্রা? কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ, গতিবেগের নতিমাত্রা, বিঘটন ধ্রুবক। বিঘটন ধ্রুবক তোমার 12 এ পড়বে, একদম 4th সেমে। তো এদের সবের মাত্রা একই, কি মাত্রা? T⁻⁻1। একইভাবে mL² T⁻², কাদের মাত্রা? কার্যের মাত্রা, শক্তির মাত্রা, টর্কের মাত্রা। ধরো তুমি জানো না এখনো টর্ক কাকে বলে, কিন্তু তুমি কার্য কাকে বলে জানো। তাহলে টর্কের মাত্রা বের করতে দিলে তোমার যদি মনে থাকে টর্ক আর কার্যের একই মাত্রা, এই চার্ট থেকে তুমি কার্যের মাত্রা বের করেই অ্যান্সার দিতে পারবে। আবার দেখো mL⁻⁻1 T⁻², এত জনের হয়। তুমি শক্তি ঘনত্ব কাকে বলে তুমি জানো না, জিজ্ঞাসা চিহ্ন, শক্তি ঘনত্ব কাকে বলে। কিন্তু তোমার এটা মনে আছে, এই চার্টটা তুমি পড়েছো বলে, যে শক্তি ঘনত্ব আর চাপের মাত্রা সেম হয়। তাহলে পরীক্ষার হলে চাপের মাত্রা বের করে তুমি শক্তি ঘনত্বের মাত্রার অ্যান্সারটা দিতে পারবে। তাহলে এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, আমরা অনেক দিন ধরে দেখেছি। দেখো পরের স্লাইডেও চার্টটা আছে, তোমরা পজ করে এগুলো ফর্মুলার খাতাতে লিখে নিতে পারো, অথবা কোনো টেক্সট বই বা কোনো স্টাডি ম্যাটেরিয়াল তোমরা দেখতে পারো এই ধরনের চার্টের জন্য। এরপর এমন কিছু রাশিও আছে যাদের হচ্ছে মাত্রা নেই, ঠিক আছে? কখন এগুলো হয়? যদি একই ধরনের রাশির অনুপাত হয়, যেমন কোণ হচ্ছে, অবশ্যই এটা রেডিয়ান পদ্ধতিতে, কোণ মানে হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এখন দুটোই দৈর্ঘ্য, তাহলে দুটোর মাত্রা L/L হয়ে যাবে কি 1, মানে মাত্রাহীন হয়ে যাবে। পরম প্রতিসরাঙ্ক, স্নেলের ল, প্রতিসরণের দ্বিতীয় সূত্র, sin I/sin r করতে পারো, তাতেও মাত্রাহীন হয়ে যাচ্ছে। আবার C/v, C হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর v হচ্ছে ওই স্বচ্ছ মাধ্যমে আলোর বেগ। তো এদেরও অনুপাত যদি করো, একই ধরনের দুটো রাশি, ফলে কি কাটাকাটি হয়ে মাত্রাটা হয়ে যায় 1। মাত্রাহীন মানে মাত্রা হচ্ছে 1। তো মাত্রাহীন ভৌত রাশি কি, অনেকগুলো এখানে এক্সাম্পল দিয়েছি, বইয়েতেও তোমরা একটু দেখবে। এরপর দেখো, আমি তোমাদের এখানে দুটো যোগ দেখিয়েছি। কেন দেখাচ্ছি একটু পরে তোমরা বুঝতে পারবে। তো দেখো, ধরো তুমি একদিন বাজার করতে গেছো, এবং বাজার থেকে তুমি ব্যাগে করে কিছু জিনিস আনছো। তুমি প্রথমে 1 কেজি চাল আনছিলে, কিছু দূর যাবার পরে মা ফোন করে বললো, বাবু তুই 500 গ্রাম ডাল নিয়ে আয়। তো 1 কেজি চাল আর 500 গ্রাম তুমি ডাল আনছো। এখন তুমি ব্যাগে করে কতটা পরিমাণ জিনিস আনছো? আমরা কিভাবে যোগ করি? আমরা নিশ্চয়ই 500 + 1 সমান 501, এটা আমরা করি না। নট ইকুয়াল টু 1 + 500 = 501 আমরা করি না। আমরা দুটো প্রসেসে এখানে যোগটা করি। হয় আমরা করি 1 কেজি প্লাস 500 গ্রামকে করে নিই কি 0.5 কেজি। তাহলে আমরা করি, আমরা কতটা ব্যাগে আমাদের জিনিস রয়েছে 1.5 কেজি। ঠিক আছে, এটা অনেকে করতে পারে। অনেকে আবার এরকমও করতে পারে, অনেকে এরকম করলো যে 1 কেজিটাকে গ্রাম করে দিল, তাহলে সেই করলো 1000 গ্রাম প্লাস 500 গ্রাম সমান 1500 গ্রাম। তাহলে 1 কেজি আর 500 গ্রামকে এই দুটো প্রসেসে আমরা যোগ করতে পারি। ডাইরেক্ট যোগ করে 501 আমরা করতে পারি না, আমরা হয় পুরোটা কেজিতে করে নিই, পুরোটা অথবা গ্রামে করে নিই। তাহলে আমরা কি জিনিস একটা দেখতে পাচ্ছি, যে ইউনিটটা মিলতে হয়। এখানে যতক্ষণ এখানে 500 আর 1 যোগ করে 501 কেন হয়নি? কারণ ইউনিট আলাদা ছিল, এটা ছিল গ্রাম, এটা ছিল কেজি। কিন্তু যেই ইউনিট সেম করেছি, দুটোরই কেজি করেছি, তখন যোগ করা গেছে। অথবা দুটোর ইউনিটই যখন গ্রাম করেছি তখন যোগ করা গেছে। তাহলে যোগের একটা প্রসেস আমরা বুঝি ছোট থেকে, নিয়মটা জানতাম না। ইউনিট সেম হলে তবেই কিন্তু দুটো রাশিকে যোগ করা যায়। কিন্তু দেখো তোমরা এইখানে এসে তোমরা সমস্যায় পড়বে। তুমি আবার বাজার গেছো, একই গল্প, 1 কেজি তুমি বাজার থেকে চাল আনছিলে। দ্বিতীয় দিন মা ফোন করলো যে বাবু 500 গ্রাম তেল নিয়ে আয়। তুমি 500 গ্রাম তেল আনছো, 1 কেজি চাল আর 500 গ্রাম তেল। এবার যদি তোমাকে বলি তোমার কাছে মোট কতটা পরিমাণ ব্যাগে বস্তু রয়েছে বা কতটা পরিমাণ জিনিস আছে, তুমি আর যোগ করতে পারবে না। কেন পারবে না? 1 কেজি চাল আর 500 সিসি তেল, 1 কেজি চাল আর 500 সিসি তেল কেন যোগ করতে পারবে না? কারণ দুটো রাশিকে না তুমি একই এককে নিয়ে যেতে পারবে না। তুমি পারবে না যে 500 সেমি কিউবকে কেজিতে নিয়ে যেতে, বা 1 কেজিকে সেমি কিউবে নিয়ে আসতে। নর্মালি এটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে দুজনের, দেখো এখানে দুজনের কিন্তু সেম ইউনিটে আমরা আনতে পারছিলাম 1 কেজি আর 500 গ্রামকে, কিন্তু এখানে আনতে পারছি না। কেন? দেখো এখানে দুজনের কি ছিল, দুজনেরই ডাইমেনশন ছিল এখানে সেম।
1 কেজি এটা ছিল কিছুটা মাস, এর ডাইমেনশন ছিল এম। আবার 500 গ্রাম এর ডাইমেনশনও ছিল এম, ডাইমেনশন সেম ছিল, সেই জন্য ইউনিটটা সেম করে আমরা যোগ করতে পেরেছি। কিন্তু এখানে দেখো ডাইমেনশনটা আলাদা, 1 কেজি এর ডাইমেনশন হচ্ছে এম, এটা কিছুটা ভর। 500 সিসি তেল, 500 কিউবিক সেন্টিমিটার তেল, এটা কি, এটা হচ্ছে কিছুটা আয়তন, এর মাত্রা হচ্ছে এল কিউব। তখন কিন্তু এদেরকে যোগ করা পসিবল হচ্ছে না। তাহলে আমরা এটা শিখলাম, জানতাম ছোট থেকে, দুটো রাশিকে যদি আমরা যোগ করতে চাই তাহলে তাদের ডাইমেনশন সেম হতে হয়, মাত্রা সমান হতে হয়। এটাকে কিন্তু আমরা ফিজিক্সে, এই ধর্মটাকে আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাই। এটাকে বলা হয় সমমাত্রিক নীতি। কোনো যদি ইকুয়েশন ফিজিক্সে আমরা লিখি যোগ করে করে, তাহলে ইকুয়েশনের প্রত্যেকটা পদের রাশি সেম হতে হয়। যেমন এখানে ধরো একটা ইকুয়েশন লিখলাম আমি, ইকুয়েশনের এই রাশিটার মাত্রা, এর মাত্রা সেম হতে হবে। যদি সেম হয় তাহলে ইকুয়েশনটা সঠিক, যদি মাত্রা সেম না হয় তাহলে ইকুয়েশনটা ভুল। চলো আমি একটু টেস্ট করে তোমাদের দেখাই। তো এখানে একটা আমি ইকুয়েশন লিখেছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, খুব পরিচিত ইকুয়েশন, ক্লাস 9-এ পড়েছো, 11-এ অনেক ডিটেলসে পড়বে, অঙ্ক করবে, আরও ভালো করে তোমরা শিখে যাবে। তো ভি এটা বেগ, তাহলে এর ডাইমেনশন কি হবে, এল টি টু দি পাওয়ার -1। ইউ কি, ভি ছিল প্রাথমিক বেগ, ইউ হচ্ছে ভি ছিল অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, তাহলে ইউ এর মাত্রা কি হবে, ইউ এর মাত্রাও এল টি টু দি পাওয়ার -1। এ টি তার মাত্রা কি হয় দেখি, এ হচ্ছে ত্বরণ, তার মাত্রা এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি হচ্ছে টাইম, তার মাত্রা হলো টি। তাহলে গুণ করে মাত্রাটা হলো কি এল টি টু দি পাওয়ার -1। এখন তোমরা দেখো ভি তার মাত্রাও এল টি টু দি পাওয়ার -1, ইউ তার মাত্রাও এল টি টু দি পাওয়ার -1, এটি তার মাত্রাও এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমি কি বলতে পারি, যে এই ফর্মুলাটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, কোনো ফর্মুলা কারেক্ট কিনা তার চেকিংয়ের এটা একটা প্রসেস। প্রত্যেকটা রাশির আলাদা করে করে আমরা মাত্রা বের করব এবং দেখব সেই মাত্রাটা সেম হচ্ছে কিনা। যদি সেম হয় তাহলে ইকুয়েশনটা সঠিক বলে আমরা আমাদের সমমাত্রিক নীতি ডিটেক্ট করে দেবে। তাহলে এটা একটা আমাদের শক্তিশালী একটা টুলস কোনো ইকুয়েশন টেস্টিংয়ের জন্য। চলো এবার আমরা সেকেন্ড ইকুয়েশনটা আমরা টেস্টিং করে দেখি। এখানে এস ইকুয়ালস টু কি ইকুয়েশন হয়েছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে এস হচ্ছে সরণ, ইউ প্রাথমিক বেগ, টি সময়, এ ত্বরণ। তো এস হচ্ছে একটা দৈর্ঘ্য, তাহলে এর মাত্রা হলো কি এল। ইউটির মাত্রা কি হবে, ইউ হচ্ছে বেগ, তার মাত্রা এল টি টু দি পাওয়ার -1 ইন্টু টি হচ্ছে সময়, তার মাত্রা হচ্ছে টি। ঠিক আছে, তাহলে এদের দুজনের গুণ করে মাত্রা কি হলো এল। তাহলে দেখো এস এর সঙ্গে এর মাত্রা মিলে গেছে। এখন হাফ এ টি স্কোয়ার, তার মাত্রা কি হবে, হাফ একটা কনস্ট্যান্টের মাত্রা হয় না, মানে 1 হয় মাত্রা। এ ত্বরণ, তার মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি স্কোয়ার, তার মাত্রা কি টি স্কোয়ার, তাহলে এটাও গুণ করে হলো এল। তাহলে দেখো এস তার মাত্রা কি এল, ইউটি তার মাত্রাও এল, হাফ এ টি স্কোয়ার তার মাত্রাও এল। সুতরাং সমমাত্রিক নীতি থেকে আমরা বলতে পারি যে ইকুয়েশনটা হচ্ছে সঠিক। এখানে একটা অসুবিধা আছে, দেখো যদি হাফের বদলে এই কনস্ট্যান্টটা আলাদা কিছু হতো, ধরো কনস্ট্যান্টটা 1/3 লিখলো কেউ, বা 1/5 লিখলো, সমমাত্রিক নীতি কিন্তু এই যে কনস্ট্যান্টটা রয়েছে, এই কনস্ট্যান্টটা ঠিক না ভুল সেটা কিন্তু সমমাত্রিক নীতি বলতে পারে না। বাকি রাশিগুলো ঠিক না ভুল সেটা কিন্তু সমমাত্রিক নীতি বোঝাতে পারে, কিন্তু সমমাত্রিক নীতির এটা হচ্ছে একটা ড্রব্যাক, এটা একটা সীমাবদ্ধতা, যে কনস্ট্যান্টটা ঠিক নাকি কনস্ট্যান্টটা ভুল তা কিন্তু সমমাত্রিক নীতি বলতে পারে না। এবার চলো থার্ড একটা আমরা লিখেছি ইকুয়েশন, সেটাকে একবার টেস্টিং করে আমরা দেখি। থার্ড যে ইকুয়েশনটা ভি সমান ইউ প্লাস এস, ভি তার ডাইমেনশন কি এল টি টু দি পাওয়ার -1, ইউ প্রাথমিক বেগ, তার ডাইমেনশন কি এল টি টু দি পাওয়ার -1, এস তার ডাইমেনশন কি এ হচ্ছে ত্বরণ, তাহলে এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এস হচ্ছে দৈর্ঘ্য বা সরণ, তার ডাইমেনশন হচ্ছে এল। তাহলে এই ডাইমেনশন কি হয়ে গেল, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা ম্যাচিং হলো না, ভি আর ইউ এর যে ডাইমেনশন তার সঙ্গে এস ডাইমেনশন ম্যাচিং হলো না। সুতরাং এই ইকুয়েশনটা আমরা বলতে পারি কি ভুল, এই ইকুয়েশনটা ভুল আমরা ডিটেক্ট করে ফেললাম, কিন্তু এই দুটো ইকুয়েশন আমরা ম্যাচিং করে দেখিয়েছিলাম ঠিক হয়েছে।
এটা একটু তোমরা প্র্যাকটিস করবে এবং পজ করে বা একটু ব্যাক করে করে এটা দেখবে। এটা হলো সমমাত্রিক নীতির সাহায্যে কোনো সমীকরণ সঠিক কিনা তা যাচাই করার পদ্ধতি। তাহলে এই যে মাত্রা বিশ্লেষণ যে প্রসেসটা আমরা করলাম ডাইমেনশনাল অ্যানালিসিস, তার সাহায্যে এই বিষয়গুলো আমরা করতে পারি। মেনলি তিনটা অ্যাপ্লিকেশন আছে। এক হচ্ছে ইউনিট কনভার্সন করা যায়, মিটার থেকে সেমি বা কিলোগ্রাম থেকে গ্রাম, এই ইউনিট কনভার্সন ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে করা সম্ভব। আমরা সাধারণত করি না বড় হয় বলে, কিন্তু করা যায়। সমীকরণের নির্ভুলতা পরীক্ষা, একটু আগের স্লাইডে তোমরা দেখালাম, তোমাদেরকে আমি তিনটে সমীকরণ টেস্ট করে দেখালাম যে ডাইমেনশন অ্যানালিসিস কোনো সমীকরণ সঠিক কিনা সেই সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। আর একটা ডাইমেনশনাল অ্যানালিসিসের অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক। ধরো টি একটা ভৌত রাশি, এল আর জি এর উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে সেটা কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিস দেখিয়ে দিতে পারে। এখানে আরও কিছু বলেছি দেখো ডাইমেনশন অ্যানালিসিস থেকে। ধরো একটা ইকুয়েশন আমাদের দিয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটাকে যদি ঠিক হতে হয় ডাইমেনশনাল অ্যানালিসিস অনুসারে, তাহলে এক্সের যা ডাইমেনশন, ওয়াই এর একই ডাইমেনশন বা মাত্রা হতে হবে, জেড এরও একই ডাইমেনশন হতে হবে। তাহলে কতকগুলো রাশি যদি যোগ বিয়োগ করা থাকে তাদের প্রত্যেকের ডাইমেনশন কিন্তু সেম হতে হয় বা সেম হয়। এখানে ধরো আরেকটা এরকম রাশি দেওয়া হয়েছে, কাল্পনিক একটা রাশিমালা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। এখন ডাইমেনশন অ্যানালিসিস কি বলছে? ডাইমেনশন অ্যানালিসিস বলছে যে এদের প্রত্যেকের ডাইমেনশন সমান হবে, অর্থাৎ এক্স কিউবের যা ডাইমেনশন এক্স স্কোয়ারের তাই ডাইমেনশন, এক্সেরও তাই ডাইমেনশন, ওয়ানেরও তাই ডাইমেনশন। এখন ওয়ানের ডাইমেনশন কি? ওয়ান তো ডাইমেনশন লেস, একটা কনস্ট্যান্ট, তাহলে ওয়ানের ডাইমেনশন হলো ওয়ান। তাহলে এক্সের ডাইমেনশনও ওয়ান, এক্স স্কোয়ারের ডাইমেনশনও ওয়ান, এক্স কিউবেরও ডাইমেনশন ওয়ান। তাহলে ওয়ানের সঙ্গে বা কোনো কনস্ট্যান্টের সঙ্গে 1 2 3 4 কোনো কনস্ট্যান্টের সঙ্গে যদি এরকম অন্য রাশিমালা যোগ থাকে তাহলে তাদের প্রত্যেকের ডাইমেনশন কিন্তু ওয়ান হয়। এটা আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে বলতে পারি। এবার হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিসের আরেকটা প্রয়োগ। ধরো এখানে একটা পেন্ডুলামের কথা বলা আছে। পেন্ডুলাম ক্লাস 10-এ তোমরা পড়েছিলে যে পেন্ডুলাম আমরা জানি এরকম করে কোনো দোলক, সেটা হচ্ছে পেন্ডুলাম। এখন পেন্ডুলামের যে পিণ্ডটা রয়েছে সেটা এদিক থেকে একবার ওদিকে গিয়ে যখন এখানে ফিরে আসে, অর্থাৎ একটা পূর্ণ দোল খেতে যে টাইম লাগে তাকে বলে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। আমরা লিখি ক্যাপিটাল টি দিয়ে। তাহলে এখানে ক্যাপিটাল টি কি? দোলকটার একটা পূর্ণ দোল খেতে যে সময় লাগে সেই সময়টা ক্যাপিটাল টি। দোলকের দৈর্ঘ্য মানে এখান থেকে দোলকটা দুলছে এখান পর্যন্ত, এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে এল। ঠিক আছে, যে পিণ্ডটা দুলছে পিণ্ডটার ভর ধরেছি এম, আর যে জায়গায় সরল দোলকটা দুলছে তার অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি। তো আমরা জানি যে দোল খেতে যে সময় লাগে সেই সময়টা এদের তিনজনের ওপর নির্ভর করে। এটা আমরা ধরে নিলাম যে এম এর ওপরে নির্ভর করে, জি এর ওপরে আর এল এর ওপরে, কিন্তু কিভাবে নির্ভর করে সেটা আমরা জানি না। তাহলে আমরা কিভাবে অ্যানালিসিস করে দেখব যে কিভাবে এদের ওপরে পর্যায়কালটা নির্ভর করে? তাহলে দেখো এখানে টি হচ্ছে সরল দোলকের পর্যায়কাল, একটা পূর্ণ দোল খাওয়ার সময়, এম হচ্ছে দোলকটার ভর, এল হচ্ছে দোলকটার কার্যকর দৈর্ঘ্য এবং জি হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। এখন আমরা জানি না যে এম এল এবং জি টি এর ওপর এম এল এবং জি এর ওপর কিভাবে নির্ভর করে জানি না বলে আমরা ধরলাম যে টাইম পিরিয়ড টিটা ভরের এক্স পাওয়ারের ওপর নির্ভর করে, এল এর ওয়াই ঘাতের ওপরে নির্ভর করে, জি এর জেড ঘাতের ওপর নির্ভর করে আমরা ধরলাম, এবং এক্স ওয়াই আর জেড এর আমরা মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম কি একটা কাল্পনিক, আমরা একটা ধরে নিলাম এম এর পাওয়ার এক্স, এল এর পাওয়ার ওয়াই, জি এর পাওয়ার জেড। এবার এই যে ইকুয়েশনটা আছে ডাইমেনশনাল অ্যানালিসিস কি বলছে? ডাইমেনশনাল অ্যানালিসিস বলছে যে উভয় পাশের ডাইমেনশন সমান হয়। তাহলে আমরা কি করব, একবারে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন বের করব টি। টি তো সময়, তাহলে তার ডাইমেনশন কি বেরোবে? তার ডাইমেনশন বেরোলো কি টি। টিকে আমরা লিখতে পারি কি এইভাবে লিখতে পারি m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 1। তাহলে এটা কার ডাইমেনশন হলো? এটা হলো টি এর ডাইমেনশন। এবার যদি আমরা m এর ডাইমেনশন বের করি, m কি মাস, তাহলে m এর ডাইমেনশন কি হয়েছে? ক্যাপিটাল M টু দি পাওয়ার x। তারপরে কে আছে? l এর পাওয়ার কি y, তাহলে l এর যদি ডাইমেনশন লিখি কি হবে? l টু দি পাওয়ার y। তারপরে কি রয়েছে? জি রয়েছে। তারপরে দেখো জি মানে অভিকর্ষজ ত্বরণ,
তাহলে তার ডাইমেনশন কি হবে এল টি টু দি পাওয়ার -2, পাওয়ারে জেড আছে তাহলে হলো কি এল টি টু দি পাওয়ার জেড। তাহলে কালার ম্যাচিং করে দিয়েছি, দেখো এখানে টি এর ডাইমেনশন এটা লেফট হ্যান্ড সাইডে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1, এম কে হচ্ছে কনস্ট্যান্ট, তার ডাইমেনশন লিখিনি, কনস্ট্যান্টের ডাইমেনশন 1 হয়ে যায় তোমরা জানো। এম টু দি পাওয়ার এক্স ডাইমেনশন লিখেছে ক্যাপিটাল এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই তার ডাইমেনশন লিখেছে ক্যাপিটাল এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড তার ডাইমেনশন লিখলাম এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার জেড। ক্লিয়ার? এইবার একে যদি আমরা সরল করি, এখন এটাকে জুম করছি, এটাকে সরিয়ে দিচ্ছি আমি, তাহলে দেখো এটাকে যদি আমরা সরল করি কি হবে, বাঁ দিকে আছে এম টু দি পাওয়ার 0, ডান দিকে এম এর পাওয়ার কি এম টু দি পাওয়ার এক্স, তাহলে বাঁ দিকে আছে এম টু দি পাওয়ার 0, ডান দিকে আছে এম টু দি পাওয়ার এক্স, তাহলে বলতে পারি কি এক্স ইকুয়ালস টু 0। তাহলে এম এর পাওয়ারের দুদিকে তুলনা করলাম, বাঁ দিকে এম এর পাওয়ার হচ্ছে 0, ডান দিকে এম এর পাওয়ার হচ্ছে এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু 0। এল এর পাওয়ার বাঁ দিকে কত, বাঁ দিকে এল এর পাওয়ার 0, ডান দিকে এল এর পাওয়ার কত হবে, দেখো ব্র্যাকেটটা তুলে দিয়ে যদি গুণ করতাম তাহলে এল টু দি পাওয়ার কত হতো, এখানে আছে ওয়াই, এখানে আছে এল টু দি পাওয়ার জেড, তাহলে এল টু দি পাওয়ার হয়ে যেত কি ওয়াই প্লাস জেড, তাই না? এখানে ব্র্যাকেটটা তুলে যদি সরল করতাম এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, কিন্তু এখানে আছে এল টু দি পাওয়ার 0, সুতরাং লিখতে পারি কি ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। দুদিকে এল এর পাওয়ারের তুলনা করলাম। এবার দুদিকে ধরো আর পড়ে আছে কে, দুদিকে পড়ে আছে ধরো টি, বাঁ দিকে টি এর পাওয়ার কত, টি এর পাওয়ার হচ্ছে 1, ডান দিকে টি এর পাওয়ার কত, যদি ব্র্যাকেট তোলো তাহলে টি টু দি পাওয়ার কি হবে -2z, টি টু দি পাওয়ার -2z, তাহলে -2z ইকুয়ালস টু কত 1, ব্যাস খুব সহজ। এবার দেখো এটাকে যদি সলভ করি তাহলে এক্স এর ভ্যালু কত পেয়েছি, এক্স এর ভ্যালু পেয়েছি 0, জেড এর ভ্যালু কত পেয়েছি দেখো -2z ইকুয়ালস টু 1, তাহলে জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হচ্ছে কি -1/2, জেড এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে ওয়াই ইকুয়ালস টু কত পাবো, ওয়াই ইকুয়ালস টু পাবো হাফ। তাহলে এটাকে আমরা সলভ করলাম ডাইমেনশনাল অ্যানালিসিস প্রসেসে, এক্স ইকুয়ালস টু পেলাম 0, জেড ইকুয়ালস টু পেলাম -1/2, ওয়াই সমান পেলাম হাফ। তাহলে এই ভ্যালুটা আমরা এবার এখানে বসিয়ে দিই, তাহলে আমরা টি সমান কি লিখতে পারি, এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলে, এটা একটু ছোট করে নিই আমি, তাহলে এইখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে টি ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স, তাহলে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার ওয়াই, তাহলে লিখতে পারি এল টু দি পাওয়ার হাফ, ইন্টু জি টু দি পাওয়ার জেড, জেড মানে হচ্ছে -1/2, তাহলে লিখতে পারি জি টু দি পাওয়ার -1/2। তাহলে ফর্মুলা আমরা পেয়ে গেছি। প্রথমে জানতাম না যে টি এম এল জি এর উপর কিভাবে ডিপেন্ড করে, এখন আমরা পেয়ে গেছি। দেখো এম এর উপর ডিপেন্ডই করে না, এম টু দি পাওয়ার 0 মানে কি 1, আর কোনো কিছু টু দি পাওয়ার হাফ মানে কত হয়, এক্স টু দি পাওয়ার হাফ মানে হয় √x, ঠিক আছে, ম্যাথে তোমরা শিখেছো। আবার এক্স টু দি পাওয়ার -1/2 মানে কি হয় 1/√x। তাহলে এটাকে যদি আমরা লিখি সাজিয়ে তাহলে এরকম পাবো, এম টু দি পাওয়ার 0 ওটা হয়ে গেল 1, এল টু দি পাওয়ার হাফ হয়ে গেল √l, জি টু দি পাওয়ার -1/2 হয়ে গেল 1/√g। তাহলে টি ইকুয়ালস টু কি কে ইন্টু √l/g। এখানেও একটা অসুবিধে হলো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট আমরা বের করতে পারলাম না, বাকিটা কিন্তু বের করতে পেরেছি। তাহলে ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে কনস্ট্যান্টগুলো না ঠিকঠাক করে বের করা যায় না, এবং কনস্ট্যান্টগুলো ঠিক আছে কিনা সেটা টেস্টও করা যায় না। তো ডাইমেনশন অ্যানালিসিসের কিছু অসম্পূর্ণতা বা ত্রুটি আছে, ত্রুটিগুলো আমি এখানে স্লাইডে দেখিয়েছি পরপর, একটু বই থেকে তোমরা পড়ে নেবে। ধ্রুবকের মান ঠিকঠাক জানা যায় না, জটিল সমীকরণ অ্যানালিসিস করতে গেলে আমাদের অসুবিধা হয়, স্কেলার ভেক্টর কিনা জানা যায় না ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে। আবার একটা যে চার্ট দেখালাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2014 সালের কোশ্চেনটা দেখালাম, সেখানে দেখলে যে অনেক ভৌত রাশির কিন্তু একই মাত্রা হতে পারে, তো সেটাও একটা ওইখানে অসুবিধে। এইগুলোই হচ্ছে অসুবিধা। তার মানে এটা থিওরিটিক্যাল একটা ক্যালকুলেশন দেয়, আমাদের থিওরিটিক্যালি একটা আইডিয়া দেয় যে ফর্মুলাটা ঠিক হতে পারে কি পারে না, নাকি ভুল, কিন্তু 100% কারেক্ট কিনা সেটা বলতে পারে না। বিশেষ করে বের করতে পারা যায় না কোনগুলোকে, সেটা হচ্ছে ধ্রুবকগুলোকে। এরপর আমি কিছু এই মাত্রা বিশ্লেষণটা আমরা শিখলাম, এবং এই ডাইমেনশানগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। মানে তোমরা যদি যে কোনো এন্ট্রান্স দাও, আমাদের রাজ্যের এন্ট্রান্স হোক বা সেন্ট্রালের এন্ট্রান্স হোক, সেখানে কিন্তু ডাইমেনশন থেকে কোশ্চেন থাকবে, 100% একটা কোশ্চেন থাকবে, অবশ্যই থাকবে। তো আমরা এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন ডাইমেনশন অ্যানালিসিসের দ্বারা কিভাবে করতে পারি সেটা আমরা এখানে একটু দেখাবো তোমাদেরকে। একটু হয়তো ভিডিওটা লেন্দি হচ্ছে, কিন্তু ভালো করে শিখতে গেলে দেখো পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে।
তো এখানে বলেছে টি সময়ে কোনো কণার গতিবেগ ভি ইকুয়ালস টু এটি প্লাস বি টি স্কোয়ার সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। এখানে বি এর মাত্রা বের করতে বলেছে। তাহলে ইকুয়েশনটা কি আছে? চারটে আমাদের অপশন দিয়েছে। ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়ালস টু এটি প্লাস বি টি স্কোয়ার। কি আমাদের ইচ্ছা? বি টি স্কোয়ারের মাত্রা বের করা। ডাইমেনশন অ্যানালিসিস কি বলছে? বলছে সবাইয়ের মাত্রা সেম হয়, যাদেরকে যোগ করে করে লিখি, মানে ভি এর যা মাত্রা, এটির তাই মাত্রা, বি টি স্কোয়ারের তাই মাত্রা। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে বি টি স্কোয়ারের মাত্রা বের করা। তাহলে আমরা বলতে পারি ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে বি টি স্কোয়ার তার যা মাত্রা হবে, থার্ড ব্র্যাকেট মানে মাত্রা তোমরা জানো, সেটা ভি এর মাত্রার সমান হবে। তাহলে অতএব বি এর মাত্রা, জাস্ট আমরা সিম্পলিফাই করছি জিনিসটাকে, ভি বাই টি স্কোয়ারের মাত্রার সঙ্গে সমান বি এর মাত্রা। টি স্কোয়ারটা নিচে নেমে গেল। ভি এর মাত্রা কি হয়? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, নিচে টি স্কোয়ার, তার মাত্রা কি হবে? একটা টি স্কোয়ার, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে সঠিক উত্তর হলো এল টু টু দি পাওয়ার মাইনাস থ্রি। দেখো কোন অপশানে আছে? অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, একটু অন্য কালার করে দিই, অপশান ডি। তাহলে এক্ষেত্রে কারেক্ট হলো অপশান ডি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে দেখো 2008 সালে এই কোশ্চেনটি এসেছিল। তাহলে ডাইমেনশন অ্যানালিসিস কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এরপরে দেখো আরেকটা কোশ্চেন তোমাদের আমি দেখাচ্ছি। এখানে বলেছে এ ইকুয়ালস টু বি প্লাস সি বাই ডি প্লাস সি। এখানে বি এর মাত্রা বলেছে, বি এর মাত্রা বলেছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এবং সি এর মাত্রা বলা আছে এম এল টি টু দি পাওয়ার জিরো। তাহলে তিনজনের মাত্রা বের করতে বলেছে, এ ডি এবং ই। ঠিক আছে, এ ডি এবং ই এর মাত্রা। প্রথমে আমরা এ এর মাত্রা বের করব। ঠিক আছে, তো বি এর মাত্রা দেখো এ সমান বি প্লাস সি বাই ডি প্লাস সি। মানে এখানে ডাইমেনশন অ্যানালিসিস থেকে আমরা বলতে পারি, ডাইমেনশন অ্যানালিসিস থেকে, যে এ এর যা মাত্রা হবে বি এর তাই মাত্রা হবে, সি বাই ডি প্লাস সি এরও একই মাত্রা হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এ এর মাত্রা বের করছি। তাহলে এ এর মাত্রা কার মাত্রার সঙ্গে সমান হবে? বি এর মাত্রার সঙ্গে। এখন বি এর মাত্রা তো কোশ্চেনে বলে দেওয়া আছে, সেটা কি? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু আমরা খুঁজি কোন কোন অপশানে আছে। দেখো এই অপশানটাতে আছে এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এখানে মিলছে না, তাহলে এই উত্তরটি ভুল, কারণ এর মাত্রাটা ম্যাচিং হয়নি। সিতেও দেখো এর মাত্রা ম্যাচিং হয়নি, তাহলে সি এর উত্তরটাও ভুল। তাহলে এটাকে বলে সাকসেসিভ রিডাকশন। কোন কোন উত্তর হতে পারে না সেগুলোকে কেটে দিতে হয় এমসিকিউয়ে। দেখো এখানেও ম্যাচিং হয়েছে, তাহলে অপশান এ বা অপশান ডি যে কোনো একটা হবে কারেক্ট। দুটোতেই এল টি টু দি পাওয়ার মাইনাস টু বেরিয়েছে। এবার আমাদের বলেছে কি ডি এর মাত্রা বের করতে। ডি এর মাত্রা দেখো ডি এবং ই প্লাস দেওয়া আছে, তাহলে ডি এবং ই এর মাত্রা সেম হবে। তাহলে ডি এর যা মাত্রা হবে ই এরও তাই মাত্রা হবে, সমান সি বাই ডি প্লাস ই এর কি মাত্রা? সি বাই ডি প্লাস ই এর মাত্রা বি এর মাত্রার সঙ্গে সমান। তাহলে ডি প্লাস ই এর মাত্রা কি হবে? সি বাই বি। ভালো করে খেয়াল করে দেখো, যদি ইকুয়েশন টাইপের আমরা লিখি, আমরা বলতে পারি কি বি এর মাত্রা সমান সি এর মাত্রা বাই এখান থেকে ডি এর মাত্রা। ডি আর ই এর তো সেম মাত্রা, তাহলে ডি এর মাত্রা কি হবে? তাহলে ডি এর মাত্রা হবে সি এর মাত্রা বাই বি এর মাত্রা। এখন সি এর মাত্রা কত? সি এর মাত্রা সি এর মাত্রা বলেছে এম টু দি পাওয়ার জিরো এল টি টু দি পাওয়ার জিরো। তার মানে সি এর মাত্রা হলো এল, সি এর মাত্রা হলো এল, এম টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো, মানে ওরা নেই ধরে নিতে হবে। নিচে আছে বি, বি এর মাত্রা কত? বি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে ডি আর ই এর মাত্রা কি হলো? এল, এলটা তো কেটে গেল, এখানে এল থাকবে না, এল এল কেটে যাবে, মাত্রা হবে কি টি টু দি পাওয়ার টু। তাহলে ডি এবং ই এর মাত্রা হলো টি টু দি পাওয়ার টু। দেখো টি টু দি পাওয়ার টু কোথায় আছে? এখানে আছে। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এখানে আবার আমি বলে দিচ্ছি কি করলাম। ডি আর ই এর মাত্রা হলো কি সি এর মাত্রা বাই বি এর মাত্রা। সি এর মাত্রা কোশ্চেনে বলা আছে এল, ডি এর মাত্রা বলা আছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ভাগ হলো হয়ে গেল টি স্কোয়ার। তাহলে এখানে অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট যাই, নেক্সট স্লাইড। এখানে বলেছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। দেখো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন খুব আসে,
তো আমরা জানি আদর্শ গ্যাসেরা কি করে, গ্যাস সমীকরণ পিভি সমান আরটি মেনে চলে, 1 মোল গ্যাস। তো 1 মোল বাস্তব গ্যাস ভ্যান ডার ওয়াল ইকুয়েশন মেনে চলে। এখানে কি বলেছে, এই ইকুয়েশনে এ ধ্রুবকের মাত্রা কত। এখন আমরা জানি যদি যোগ থাকে দুজন, প্রত্যেকের মাত্রা সেম হয়, তাহলে এখানে আমরা বলতে পারি পি এর সঙ্গে এ বাই ভি স্কোয়ার যোগ আছে, তাহলে পি এর যা মাত্রা এ বাই ভি স্কোয়ারের সেম মাত্রা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ এর মাত্রা কি হবে, এ এর মাত্রা কোনাকুনি গুণ পি ভি স্কোয়ারের মাত্রার সঙ্গে সমান। এখন পি চাপ, তার মাত্রা কি হয়, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হলো বল বাই ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার, এটা হলো চাপের মাত্রা, ইন্টু ভি স্কোয়ার, ভি এর মাত্রা কি হয় এল কিউব হয়, তার স্কোয়ার, তার মানে এল টু দি পাওয়ার 6। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি বেরোচ্ছে এম, এখানে কাটাকাটি করলে নিচে আর থাকছে একটা এল, তাহলে এল টু দি পাওয়ার 5 আর টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে আমাদের মাত্রাটা বেরোলো এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। কোন অপশানে আছে, এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2, তাহলে হচ্ছে অপশান এ, এটা হলো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এগুলো অনেকবার জয়েন্টে এসেছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে, এ বা বি এর বের করতে। এখানে বলা আছে, দেখো আরেকটা ইকুয়েশন বলা আছে, একটি বস্তু যখন টি সময়ে তার গতিবেগের সমীকরণ ভি সমান এ টি প্লাস বি বাই টি প্লাস সি, এ বি সি রাশিগুলি ধ্রুবক, এ বি সি এর মাত্রা যথাক্রমে। এখন এটা দেখো, এটাতে একটা খুব বিশেষ জিনিস তোমরা শিখতে পারবে, খুব ভালো করে কিন্তু এটা দেখবে, আগেরগুলোর থেকে এটা অনেকটাই আলাদা, কত সহজে আমরা অ্যান্সার দিতে পারবো দেখো। তো এখানে ইকুয়েশনটা বলেছে ভি সমান এটি প্লাস একটা কিছু বলেছে, তো ভি এর মাত্রা আর এটির মাত্রা সেম হবে, তাহলে এটির মাত্রা ইকুয়ালস টু হচ্ছে ভি এর মাত্রা, তাহলে এ এর মাত্রা কি হবে, থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এ এর মাত্রা হবে ভি বাই টি, সেই মাত্রাটার সমান ভি বেগ, তার মাত্রা কি হয় এল টি টু দি পাওয়ার -1, টি টাইম, তার মাত্রা কি হয় টি, তাহলে এর মাত্রা কি হবে এল টি টু দি পাওয়ার -2, তাহলে এর মাত্রা হলো কি এল টি টু দি পাওয়ার -2। সবকটা বের করবে না তোমরা, বি সি বের করবে না, আগে দেখো এর মাত্রা বেরিয়েছে এল টি টু দি পাওয়ার -2, কোথায় আছে, এখানে আছে এর মাত্রা এল টি স্কোয়ার, মানে এটা হবে না, এই অপশনটা ইনকারেক্ট। এই অপশানে দেখো এর মাত্রা ম্যাচিং হয়নি, এর মাত্রা এখানে দিয়েছে এল, তার মানে এই অপশানটাও ইনকারেক্ট। এই অপশানটাতে এর মাত্রা ম্যাচিং হয়েছে এল টি টু দি পাওয়ার -2, মানে এটা ঠিক হতে পারে। এখানে দেখো এর মাত্রা এল স্কোয়ার, এটার সঙ্গে ম্যাচিং হচ্ছে না, এই উত্তরটাও ভুল, তার মানে কোন উত্তরটা কারেক্ট, সি এর অপশানটা হচ্ছে কারেক্ট। এখানে খেয়াল করে দেখো, আমি কিন্তু বি এবং সি এর মাত্রা বের করলাম না, বের করলে ফালতু খাটুনি হতো, এর মাত্রা বের করে আমি চারটে উত্তরকে ভালো করে দেখলাম, আমি দেখলাম শুধুমাত্র একটি উত্তরের মধ্যেই, একটি অপশানের মধ্যেই এর মাত্রাটা ম্যাচিং হয়েছে, সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার কি, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি, বি এবং সি এর ডাইমেনশন বা মাত্রা আমাদের বের করার প্রয়োজনই হলো না। এরকম আরও একটি এখানে দেওয়া আছে, এখানে এ আর বি এর মাত্রা বের করতে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো তোমরা বাড়িতে টেস্ট করে দেখবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 2013 সালে এসেছিল। এখানে আরেকটি দেওয়া আছে, এটা আমি বরঞ্চ করে দেখাই তোমাদের, ভ্যান ডার ওয়ালতে একটা করে দেখিয়েছি, আরেকটা তোমরা নিজেরা করে নেবে। তো এখানে বলেছে যদি বল মৌলিক রাশি হতো এবং তার মাত্রা ধরতাম এফ, বেগ মৌলিক রাশি হতো তার মাত্রা ধরতাম ভি, এবং সময় মৌলিক রাশি হতো তার মাত্রা ধরতাম সি, টি তার মাত্রা ধরতাম টি, তাহলে ভরের মাত্রা কি হতো। তাহলে এখানে কিন্তু এম এল টি মৌলিক রাশি এটা ধরেনি, তার পরিবর্তে ধরেছে বল, বেগ আর সময় হচ্ছে মৌলিক রাশি, তাহলে ভরের মাত্রা কি হবে। এই অঙ্কগুলো যখন তোমরা করবে একটু তোমাদের এগুলো বুদ্ধি করে করতে হবে, তোমাদের দেখতে হবে যে এই রাশিগুলোর নিজেদের মধ্যে কি সম্পর্ক, ঠিক আছে। আমরা নিউটনের সূত্র থেকে আমরা কি জানি, যে বল সমান হয় ভর গুণিতক ত্বরণ, তাই তো, নিউটনের সেকেন্ড ল অফ মোশন, বল সমান হচ্ছে ভর গুণিতক ত্বরণ। এখন ত্বরণ কি, ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার, মানে ভর ইন্টু বেগ পরিবর্তন বাই কি সময়, তাহলে বল সমান ভর ইন্টু বেগের পরিবর্তন বাই সময়। এখানে ভরের মাত্রা চেয়েছে, তাহলে এই ইকুয়েশন থেকে ভর লিখলে কি লিখতে পারবো, এই ইকুয়েশনটা থেকে ভর সমান, দেখো সময় আর বল গুণ হয়ে যাবে, বল গুণিতক সময়, কোনাকুনি গুণ হলো, বেগ পরিবর্তনটা নিচে চলে আসবে,
বেগ পরিবর্তন। এখন এর যদি এবার আমরা ডাইমেনশন লিখি, এর ডাইমেনশন লিখছে এখানে সরাসরি, তো ভরের ডাইমেনশন চেয়েছে, তাহলে ভরের ডাইমেনশন থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই টোটাল জিনিসটার ডাইমেনশন। এখন বলের ডাইমেনশন এখানে কি বলছে, এফ। বলের ডাইমেনশন আমরা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আমরা লিখছি না, বলের ডাইমেনশন কোশ্চেনে বলেছে এফ, লিখে দিলাম সময়, তার ডাইমেনশন কোশ্চেনে বলেছে টি, বাই নিচে বেগের পরিবর্তন, বেগের ডাইমেনশন বলেছে ভি। তাহলে এটাকে সাজিয়ে লিখলে কি হচ্ছে, সাজিয়ে লিখলে হচ্ছে এফ ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি, এফ ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি। কোথায় আছে দেখো, অপশন সিতে আছে, এফ ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টি। তার মানে এইটার কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। এটাও একটা টাইপ, এই টাইপের অনেক প্রশ্ন কিন্তু আসে। তাহলে তোমরা ডাইমেনশনাল অ্যানালিসিস আজকে ভালো করে শিখলে, ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করবে বাড়িতে, যে ডাইমেনশনাল অ্যানালিসিস আমরা রপ্ত করতে পারলাম কিনা, আর প্রাথমিক যে মাদার ফর্মুলাগুলো আছে সেগুলোকেও তোমাদের মুখস্থ করতে হবে। এবং যদি কোনো প্রবলেম হয় এই ভিডিওটি আরেকবার করে তোমরা দেখবে ব্যাকে, হয়তো ভিডিওটা একটু লেন্দি হলো, কিন্তু দেখো টোটাল কিন্তু মাত্রা বিশ্লেষণ বোঝাতে গেলে একটু লেন্দি ভিডিও ছাড়া আমার কাছে কোনো অপশান ছিল না। যদি তোমাদের ভিডিওতে বুঝতে কোনো কিছু অসুবিধা হয় নিচে কমেন্টে তোমরা লিখে জানাও, তোমাদের যে প্রবলেমটা থাকবে সেটা কিন্তু আমি একটা সেপারেট একটা ভিডিও করে তাতে সলভ করে দেবো। তাহলে আজকের পর্যন্ত, আজকের পড়া এই পর্যন্তই, টাটা।